হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গৌড়ের রামকেলি অঞ্চলে। এই রামকেলি অত্যন্ত একটি ঐতিহাসিক বিখ্যাত একটি স্থান। শ্রী চৈতন্যদেব উনি এই রামকেলিতে এই জায়গাটিতে উনি এসেছিলেন। এই জায়গাটির নাম তো রামকেলি ধাম। এই রামকেলির নামটি কিন্তু সেই ত্রেতা যুগ থেকে। এটা কথিত রয়েছে যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতেই এসেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবী এই জায়গায় কেলি বিহার করেছিলেন, যে কারণে রামকেলি নামটি কিন্তু সেই থেকেই। তো এই তমাল বৃক্ষের নিচে এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বসেছিলেন এবং এই হলো সেই তমাল বৃক্ষ। তো বন্ধুরা, এটা হলো চরণচিহ্ন মন্দির। মহাপ্রভুর চরণের ভেতরে পায়ের ছাপ এখানে রয়েছে, আমরা দেখলাম। আর এই হলো তমাল বৃক্ষ। দেখতে পাচ্ছেন মহাপ্রভু এই গাছের ছায়ায় বসেছিলেন। আনবিলিভেবল। বন্ধুরা, এটা হলো রামকেলির রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। 510 বছর আগে এই ঐতিহাসিক ঘটনা, এই সেই স্থান এখানে হয়েছিল। তো আসুন আমরা ওনার পায়ের ছাপটা দেখি। 509 বছর হলো আচ্ছা, এই মহাপুরে আসা। এখানে রূপ সনাতনকে মহাপুরে এসে নিজে দীক্ষা নিয়ে বৃন্দাবন। এই যে হোসেন শাহ আছেন আপনার, হোসেন শাহ কাছে রূপ সনাতন নাম ছিল, কিন্তু শেখ সাগর মল্লিক আর দোবর খা। আচ্ছা, মহাপুরে এসে তাদের নামকে পাল্টে রূপ আর সনাতন ওদের নাম গ্রহণ করেছে। জ্যৈষ্ঠ মাসে আপনার তার জন্য এই রামকেলি মেলা হয়। 3 দিন মহাপুর নিজে থাকেন। আচ্ছা, অনেক সাধু সন্ন্যাসীদের বৈষ্ণব আগমন, তারপরে এখান থেকে সব 3 দিন পর আবার বিদায় নিয়ে যায় আপনার স্থানে। আপনার নাম হয়েছে স্বপন দাস। তো আমরা কথা বললাম স্বপন বাবুর সঙ্গে এবং উনি আমাদের শোনালেন এই জায়গার ঐতিহাসিক আর মাহাত্ম্য। আর রূপসনাতন কারাগার, হ্যাঁ, ওটা কোথায় আছে? ওই যার সামনে আপনার। ওটার নাম কি? কারাগার, চিকা মসজিদ। ওখানে চিকা মসজিদ, কিন্তু ওখানে আপনার কারাগার আছে রূপসনাতন, মানে যাকে তাদের বন্দি রাখা হয়েছিল ওর ভেতরে। বিশাল ওয়াল আছে আপনার। আর এখানে আর এই আমাদের মহাপ্রভুর সঙ্গে স্মৃতি বিজড়িত এরকম আর দেখার মতো এখানে কি আছে? কি আছে? মহাপুরীটাই এই আপনার মহাপ্রভুর এই একটাই। সামনের এই মন্দিরটিতে কি আছে? মদনমোহন মন্দির। মদনমোহন কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রীজীব গোস্বামী। কোন গোস্বামী? শ্রীজীব গোস্বামী। হ্যাঁ, ও, এর ভিতরে আছে আপনার। এর ভিতরে ওটা মদনমোহন মন্দির। আচ্ছা, প্রতিষ্ঠা এটাই আসল। আচ্ছা, 6 গোসাইয়ের এখানে সরো গোস্বামী। হ্যাঁ। তো এটা বৈষ্ণবদের সঙ্গে খুব একটা তীর্থস্থান বলা যেতে পারে। তো বন্ধুরা, খুব ভালো লাগলো বা লাগছে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে রামকেলিতে। এটা হলো বৈষ্ণব ধর্মের অত্যন্ত একটি পবিত্র তীর্থস্থান। তো প্রত্যেক বৈষ্ণবদের একটা স্বপ্ন থাকে যে এই রামকেলি তারা আসবেন এবং দর্শন করবেন। তো আমি এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, ভীষণ ভালো লাগছে এবং আমার সঙ্গে কথা বলে আরও বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। হরিবল, ভালো থাকবেন। হরিবল। যাব মন্দিরের ভেতরে এবং আমরা সেই বিগ্রহটি দর্শন করব, যেটি সনাতন গোস্বামী
এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। তো আমরা এখন বিখ্যাত সেই ঐতিহাসিক রামকেলি গ্রামের মদন মোহন জিওর মন্দিরে, চলুন আমার ভেতরে। একদম কাছে গিয়ে চেষ্টা করব মদন মোহন বিগ্রহের, যদি ভিডিও অ্যালাউ করে তো একদম কাছে গিয়ে দেখানোর চেষ্টা করবো। ওকে, চলুন ট্রাই করা যাক। প্রভু, একটু কথা বলি আপনার সঙ্গে। হ্যাঁ বলুন। একটু আমাদের রামকেলি সম্পর্কে সংক্ষেপে যদি একটু কিছু বলেন। এই জায়গাটির নাম তো রামকেলি ধাম। এই রামকেলির নামটি কিন্তু সেই ত্রেতা যুগ থেকে। এটা কথিত রয়েছে যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবী সেই 14 বছর বনবাস সময়ে এই রামকেলিতেই এসেছিলেন। সেই সময় রামচন্দ্র সীতা দেবী এই জায়গায় কেলি বিহার করেছিলেন, যে কারণে রামকেলি নামটি কিন্তু সেই থেকেই। আর তবে 509 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন এই রামকেলিতে। তো প্রভু যখন এসেছিলেন এই রামকেলিতে, তখন এই রামকেলি একটা রাজধানী, গৌড়, বাংলা, বিহার, উড়িষ্যা এই 3 রাজ্যের রাজধানী ছিল। কিন্তু পূর্বে বহু হিন্দু রাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছে। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজরাজারাও রাজত্ব করেছেন। কিন্তু যখন সারা ভারতবর্ষ মুসলিমদের দখলে, সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। হোসেন শাহর মন্ত্রী পদে যারা এলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী নামে যারা পরিচিত, এনাদের হোসেন শাহ নিয়োগ করেছিলেন এই মন্ত্রিত্ব পদে, বড় উচ্চ পদ, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী পদে। কিন্তু এনাদের বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এই রাজকার্য করা, যে কারণে শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজকার্য থেকে বারবার পত্র লিখতেন কি করে উদ্ধার পাবেন হোসেন শাহর এই রাজকার্য থেকে। প্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাচ্ছিলেন 1515 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে লক্ষ লক্ষ ভক্ত চলেছিলেন বৃন্দাবন যাত্রায়। হঠাৎ প্রভুর মনে পড়ে এই রামকেলির কথা। 2 ভক্ত, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যদিও তখনও রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর নাম ওনাদের ছিল না। হোসেন শাহ যখন মন্ত্রিত্ব পদে রাখলেন, উনি নাম দিলেন শাখর মল্লিক দাবির খাস, এই নাম। কিন্তু পিতামাতার দেয়া নাম সন্তোষ গোস্বামী, অমর গোস্বামী, এই নাম। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এলেন বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে। ভক্তরা সব চিন্তিত, প্রভু এ কোন পথে চলেছেন, এই তো বৃন্দাবনের পথ নয়। তবে প্রভু হয়তো পথ ভুল করে ফেলেছেন, কিন্তু জানাবেন কি করে প্রভুকে? উন্মাদ হয়ে ছুটছেন প্রভু, পেছনে পেছনে ভক্তরা এইভাবে। প্রভু অন্তর্যামী, সবার মনের কথা বুঝতে পাচ্ছেন। সেই কেলি কদম্ব তমাল বৃক্ষ যেটা আজও এখানে রয়েছে, সেই বৃক্ষের তলায় প্রভু এসে উপস্থিত। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বারবার এনাদের এই রূপ সনাতন নামটি আসে, যে এই নামেই ওনারা পরিচিত। 2 ভাই প্রভুর পদ যুগল ধরে পড়ে রইলেন। কিন্তু চতুর্দিক থেকে এত ভক্তের সমাগম, চিন্তিত এনারা যে হোসেন শাহ যে ক্রোধী ব্যক্তি, এত ভক্তের সমাগম এখানে, না জানি হোসেন শাহ কী করে বসেন। এদিকে হোসেন শাহ ঠিক বার্তাই পাঠালেন এনাদের কাছে যে গৌড় হয়তো আক্রমণ হতে চলেছে, তোমরা সব সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দাও। বুঝতে পারলেন যে হোসেন শাহ এত ধ্বনি পেয়ে উনি ঘাবড়ে গেছেন। উনি ভাবেন হয়তো রাজধানী আক্রমণ হচ্ছে, কিন্তু হোসেন শাহকে জানাবেন কি করে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আগমনের কথা, যে উনি যে ক্রোধী ব্যক্তি। এনারা চিন্তায় পড়লেন। শেষে 2 ভাই গিয়ে হোসেন শাহকে গিয়ে জানাচ্ছেন একজন সাধারণ সন্ন্যাসী এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সাধারণ বলে ওনারা হোসেন শাহকে জানাচ্ছেন যে সাধারণ একজন সন্ন্যাসী, তিনি সারা দেশ ভ্রমণ করেন, এই গৌড় দেশ ভ্রমণ করতে এসেছেন। এতে হোসেন শাহ তাদের এই বিনয়তা দেখে যে এত তারা অনুনয়ভাবে বলেন, যে হোসেন শাহ তখন তাদের জানান, সেই সন্ন্যাসী যে ধর্মেরই উপাসক হন না কেন, তোমরা দেখো সেই সন্ন্যাসীর যেন কেউ ক্ষতি না করে, ওনার ধর্মে যেন কেউ আঘাত না নিয়ে আসে। খানিকটা স্বস্তি পেলেও হোসেন শাহর আচরণ এনাদের জানা, পরক্ষণেই হয়তো হোসেন শাহ আবার অন্য চিন্তা ভাবনা। তাই প্রভুকে বারবার বলতে থাকেন, প্রভু এই জায়গাটি নিরাপদ নয়। ওনাদের এই একই কথা বারংবার শোনায়। প্রভু বলেন, এই গৌড়ের নিকটে আসিতে মোর নাহি প্রয়োজন।
তোমা দোহা দেখিতেই মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। এই কথা সবাই বারংবার পথেও আলোচনা হচ্ছে যে আমি কেন এখানে এলাম, আর এই রামকেলিতে তোমাদের জন্য এসেছি, আর তোমরা ভয় পাচ্ছ হোসেন শাহ রাজকার্যে থেকে। প্রভু চললেন হরিনাম নিয়ে এই নগরের মধ্যে দিয়ে। হোসেন শাহ এতে আরও ঘাবড়ে গেলেন, যে ধ্বনি আরও প্রকট হতে শুরু করলো। কি হচ্ছে রাজধানী জুড়ে? তিনি প্রাসাদ থেকে বেরিয়ে দেখেন এক সন্ন্যাসী এইভাবে ছুটছেন, আর ওনার পেছনে লক্ষ লক্ষ ব্যক্তি। কে সেই সন্ন্যাসী যে ওনার পেছনে এত লোক? শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে 4 দিন অবস্থান করলেন এই রামকেলিতে। আজও এখানে 4 দিন ধরে রামকেলি উৎসব হয়। প্রতি জ্যৈষ্ঠের সংক্রান্তি অর্থাৎ ইংরেজি ওই জুনের 15 তারিখ প্রভু এই রামকেলিতে এসেছিলেন। সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এখানে রামকেলি মেলা হয়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম আজও এখানে হয়। প্রভু 4 দিন থেকে ওনাদের কৃষ্ণ মন্ত্রে কৃপা করলেন সেই কেলি কদম্ব তমাল বৃক্ষের তলায়। নাম দিলেন প্রভু রূপ গোস্বামী এবং আর এক ভাইয়ের নাম দিলেন সনাতন গোস্বামী। প্রভু নির্দেশ দিয়ে গেলেন যে তোমরা তো এখানে মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেছ। এই বিগ্রহ 1508 খ্রিস্টাব্দে রাধা মদনমোহন বিগ্রহ রূপ গোস্বামী সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করে সেবা করতেন। প্রভু এই বিগ্রহ দর্শন করে ওনাদের নির্দেশ দিয়ে যাচ্ছেন সনাতন ধর্ম প্রচারের। এ এক চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যে এখানে ধর্ম প্রচার এটা কি আদৌ সম্ভব হবে এই মুসলিম রাজত্বে? ওনারা রাজকার্যে যাওয়াই বন্ধ করে দিলেন। হোসেন শাহ অবাক হয়ে যাচ্ছে যে রাজকার্য বন্ধ করে ধর্ম নিয়ে এরা কী করে। তিনি সসৈন্য নিয়ে উপস্থিত হলেন এখানে এবং অবাক হয়ে গেলেন হোসেন শাহ নিজে পর্যন্ত। যারা রাজমন্ত্রী তাদের পরনে রাজবেশ পর্যন্ত নেই, একখণ্ড পরনে পোশাক, মাথা মুণ্ডন করে কি করতে চলেছে এনারা? অবাক হয়ে বারবার হোসেন শাহ সেই কথাই ভাবেন আর দেখেন এনাদের দেখে, যাদের এত অর্থ এত বিষয় সম্পদ সব ত্যাগ করে এইভাবে দীনভাবে জীবনযাপন। হোসেন শাহ অর্থ বৃদ্ধির ঘোষণা করছেন যে রাজকোষ থেকে যা অর্থ তোমাদের দেয়া হয় কাল থেকে আমি তোমার সেই অর্থ দ্বিগুণ বাড়িয়ে দেব, রাজকার্যে ফিরে চলো। হাত জোর করে এনারা হোসেন শাহর কাছে অনুরোধ জানালেন যে এই অর্থবৃদ্ধি রাজলালসা তাদের কোনো প্রয়োজন নেই। মুক্তি চাইলেন হোসেন শাহর এই রাজকার্য থেকে। এতে হোসেন শাহ আরও অবাক হচ্ছে যে মুক্তি চাইছে, যে তাহলে রাজকার্য কেনারা করতে চাইছে না। মনের কথা জানতে চাইলেন হোসেন শাহ। এনারা তখন বৃন্দাবনের প্রসঙ্গ নিয়ে এলেন। হোসেন শাহ বলেন, বৃন্দাবনে কি রয়েছে? বৃন্দাবনে তোমরা বৃন্দাবন চলে যেতে চাইছো? এই রামকেলিকেই তিনি নব বৃন্দাবন সাজিয়ে দিতে চান। এই মন্দিরের চতুর্দিকে অষ্টসখীর 8টি কুণ্ড রয়েছে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখা, সুদেবী সব এখানে হোসেন শাহ করাচ্ছেন, রামকেলিকে নব বৃন্দাবন সাজে সজ্জিত করছেন। কিন্তু এত কিছু করার পরেও তাদের মনোনিবেশ রাজকার্যে বসাতে পারছেন না। রূপ গোস্বামী অর্থমন্ত্রী সারা জীবনের উপার্জিত সব অর্থ প্রজাদের মধ্যে, আত্মীয় স্বজন সবার মধ্যে বিলিয়ে দিতে লাগলেন এবং এও এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি এই মধ্যরাত্রে রামকেলি ছেড়ে একাকী চলে যাবেন। সনাতন প্রভুর সাথে এইরকমই এক পরামর্শ করে নিলেন। ঠিক মধ্যরাত্রে রূপ গোস্বামী বেরিয়ে যাচ্ছেন এই রামকেলি ছেড়ে। দেখেন 10,000 স্বর্ণ মুদ্রা ওনার ঝুলির মধ্যে। এত অর্থ সকলকে দেওয়ার পরেও রয়ে গেছে, তিনি কাকেই বা দেবেন এই মধ্যরাত্রে? এক মুদির দোকানদারকে তিনি সেই অর্থগুলো তুলে দিয়ে বলে গেলেন বৈষ্ণব সেবাতে যেন ব্যয় করেন। তারপরেই রূপ গোস্বামী এই রামকেলি ছেড়ে মধ্যরাত্রে বেরিয়ে গেলেন। হোসেন শাহ যেন টের না পায়। দীর্ঘদিন পদব্রজে চললেন। এক সময় তিনি পৌঁছলেন সেই এলাহাবাদের কাছে প্রয়াগ ধামে। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে আবার রূপ গোস্বামীর সাক্ষাৎ। কিন্তু এক দুঃসংবাদ এই গৌড় দেশ থেকে পৌঁছল যে সনাতন গোস্বামী, যিনি এই গৌড় দেশের প্রধানমন্ত্রী, তিনি কারাগারে বন্দী রয়েছেন। এই কথা শুনেই রূপ গোস্বামী ভেঙে পড়লেন যে
প্রধানমন্ত্রী এতদিন যাবৎ তিনি কারাগারে বন্দী রয়েছেন, কি করে, কি আহার নিদ্রা, কি অবস্থায় রয়েছেন, এ এক চিন্তায় পড়লেন রূপ গোস্বামী। হঠাৎ ওনার মনে পড়ল সেই মুদি দোকানদারের কথা, যার কাছে তিনি 10,000 স্বর্ণ মুদ্রা রেখে গেছিলেন। ওনাকে একটি সত্তর পত্র লিখেছিলেন, যে অর্থ পত্রে লিখেছিলেন যে যদি সেই অর্থগুলো তিনি ব্যয় না করে থাকেন, তাহলে কারাগারের যে রক্ষী, যাকে এই গৌড় দেশে হাবু বলে সবাই চিনত, তাকে যদি গোপনে কিছু অর্থের প্রলোভন দিয়ে সনাতন গোস্বামীর মুক্তির ব্যবস্থা করা যায়। এদিকে সনাতন গোস্বামীর সেই করুণ অবস্থা, হোসেন শাহর এত ক্রোধ এনাদের ওপরে যে তিনি বৃন্দাবন সাজাচ্ছিলেন এনাদের জন্যই। তাই হোসেন শাহর এই ক্রোধ তাদের প্রতি, যে সনাতন গোস্বামীকে কারাগারের গভীরতম জায়গায় শেকল বন্দি করে রেখেছিলেন, যাতে তিনি জনসম্মুখের সামনে দাঁড়াতে না পারে। এই মুহূর্তে সেই কারাগারটাকে কি কোন নামে পরিচিত? চিকা মসজিদ চিকা নামে মসজিদে সেই এটা ছিল। কারাগারটি রয়েছে ভগ্ন অবস্থায়, যদিও সম্পূর্ণ কারাগারের কিছুই নেই, একটি গুমটি ঘর ছাড়া। সেই কারাগারের মধ্যে এত কষ্টের মধ্যে সনাতন গোস্বামী ছিলেন যে দীর্ঘদিন এইভাবে শেকলবন্দি, সীমিত আহার, যে গঙ্গা স্নান নিয়মিত, সেটা পর্যন্ত হোসেন শাহর আদেশ ছিল না। ওই কারারক্ষী পর্যন্ত সনাতন গোস্বামীর এই করুণ অবস্থা দেখে তিনিও দুঃখ পেতেন, আর ওই কারারক্ষীকে তিনি বারবার বলতেন একটু গঙ্গা স্নানের জন্য, যে আবদার পর্যন্ত তিনি রাখতে পারতেন না। হোসেন শাহ যুদ্ধক্ষেত্রে গেলে কলিঙ্গে, সেই ওনার অনুপস্থিতিতেই রক্ষী নিয়ে গেলেন গঙ্গার ঘাটে একটু স্নানের জন্য। যে সারা শরীর জরা ব্যাধিতে ভুগছেন, এই অগাধ গঙ্গার জল দেখে তো সনাতন গোস্বামী ঝাঁপ দিতে যাচ্ছেন, যে তোমরা তো আবার সেই কারাগারে আমাকে বন্দিশালায় নিয়ে যাবে, তার চেয়ে বরং এই প্রাণ গঙ্গায় বিসর্জন দিই। এতে কিন্তু সেই হাবু ভয় পেয়ে গেলেন যে হোসেন শাহর অজান্তেই তিনি নিয়ে এসেছিলেন, যে তিনি জানতে পারলে তো কারাদণ্ড দেবেন। ঠিক এই কথোপকথনের মাঝে মুদি দোকানদার 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়ে তুলে দিলেন সেই রক্ষীর হাতে, যে অর্থের প্রলোভনে সনাতন গোস্বামীকে মুক্তি করেছিলেন ওই রক্ষী গঙ্গার ঘাট থেকে। সেই বিশাল ইতিহাস চৈতন্য চরিতামৃতে রয়েছে এই সেই রামকেলি ধাম। সারা ভারতবর্ষ কি আজ বিশ্বব্যাপী ভক্তরা ছুটে আসে এই মদনমোহন বিগ্রহ দর্শনের জন্য, যে বিগ্রহ ওনাদের হাতে সেবিত বিগ্রহ। এখানে কোন বিগ্রহটি মদনমোহনের? এই মাঝে মাঝখানে যিনি রয়েছে রয়েছেন। রাধা মদনমোহন, আর এই পাশে রয়েছে বলরাম রেবতী। এই বিগ্রহই কিন্তু পূর্বেই ওনারা 1508 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু হ্যাঁ বল। আপনার নাম? আমার নাম মদন পাণিগ্রাহী, উড়িষ্যাবাসী। আমরা বংশানুক্রমিকভাবে এই মদনমোহনের সেবা করে আসছি। আমার পূর্বে 6 পুরুষ মদনমোহনের সেবা আমার পূর্বপুরুষরা করে গেলেন। আমার পিতা উনি 70 বছর এই মদনমোহনের সেবা উনি করলেন, বর্তমানে সেই দায়িত্ব উনি দিয়ে গেছেন। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, আমরা কথা বললাম, ভীষণ ভালো লাগলো, এবং এত ডিটেলে আমি রামকেলির ইতিহাস জানতে পারলাম, যেটা আমি এর আগে জানতাম না। অবশ্যই জানতাম রামকেলি সম্পর্কে অল্প অল্প, কিন্তু এখানে একদম মনে হয় নাও, লাইক আমি এখন এই মুহূর্তে অনেক বেশি জানি, এবং উনি আমাকে সেটা জানালেন। আপনাদের সঙ্গে এটা আমি শেয়ার করতে পারলাম, এটা ভীষণ একটা আমার ভালো লাগলো। তো আমরা এখন রয়েছি সেই বিখ্যাত মদনমোহনজি মন্দিরে, এবং আমরা চলুন সেই বিগ্রহটি দেখি, যেটি সনাতন গোস্বামী এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। বিগ্রহটি, আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই হলো সেই মদনমোহনজির বিগ্রহ, যেটি সনাতন গোস্বামী এখানে প্রতিষ্ঠিত করেছিলেন। তো বন্ধুরা, এটা হলো রামকেলির রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, পবিত্র পুষ্করিণী। জলটা নেমে ছুঁয়ে দেখা যাক। গ্রেট। ঠিক আছে, তো আমাদের রামকেলি সফর কমপ্লিট। দারুণ দেখলাম, শুনলাম, খুব ভালো লাগলো। এখানে বললো যে জ্যৈষ্ঠ মাসে যে অনেক বড় মেলা হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন সেই মেলায়। তো এরপরে ইচ্ছা থাকলো যে সেই রামকেলি মেলার সময় এখানে আসার। তো বিদায় রামকেলি, আবার তোমার সঙ্গে দেখা হবে কখনো।